দেন আসিয়া যে ঘটনাটা, অপরাধী কিন্তু ধরা পড়েছে, যে ঘটনাটা ঘটছে অপরাধী কিন্তু ধরা পড়ছে, একজনকে ধরা পড়তেছে। গুলশানে একটা বাড়িতে ডাকাতি হলো, ওটা আমি ডাকাতি বলবো, হ্যাঁ, ওই যে উস্কানি দিয়া ঢোকা হলো, 3 জনকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। প্রতিটা ঘটনা কিন্তু অ্যারেস্ট হয়েছে। আমি কিন্তু এটাকে খারাপ বলছি না, এটা হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে তো, আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকলে তো অ্যারেস্টই হতো না, হয়তো এমপি সাহেবের শালা অথবা এমপি সাহেবের শালার ভাই কিছু একটা হবে, শালার ভাই তো শালাই হয়, আচ্ছা ঠিক আছে, তো ওইটা হয়তো একদিন হইতো না, অ্যারেস্ট কিন্তু হইতো না, কিন্তু এখানে কিন্তু অ্যারেস্ট হয়ে যাচ্ছে, এটা একটা পজিটিভ দিক। হ্যাঁ, এটাকে আমি মানে সরকারকে প্রশংসাই করি। সমস্যাটা কোথায় আমি বলি, সমস্যাটা হলো সরকার তাৎক্ষণিকভাবে অ্যাকশনটা নিতে পারছে না। সরকারের আচরণের মধ্যে এমন কিছু আছে যেটা দেখে অপরাধীরা মনে করছে যেটা করা যায়, পার পেয়ে যাবে, এটা করা যায়, 2-1 ধরা পড়বে। কিন্তু আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, শাহবাগের যে ঘটনাটা ঘটলো, ভার্সিটির একটা স্টুডেন্টের সঙ্গে যে ঘটনাটা ঘটলো, পড়াকে কেন্দ্র করে, তো এখন এই ঘটনা ঘটার পর সেই ছেলেটাকে গ্রেপ্তার করা হলো, পুলিশ নিয়ে আসলো। তারপরে যা ঘটলো, ওর সামনে বসে থাকা, সারা রাত বসে থাকা, স্লোগান দেওয়া এবং থানার মধ্যে ঢুকে আবার তার ভিডিও করা, ওইটা আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া, এই প্রত্যেকটা কাজ কিন্তু বেআইনি, প্রত্যেকটা কাজ কিন্তু বেআইনি। করলো তো যারা করলো তাদেরকে আমরা টিভিতে দেখি নাই ছবি। আচ্ছা, এখানে আরেকটু বলি, সেটা হচ্ছে যে মেয়েটির একেবারে ব্যক্তিগত যে ইনফরমেশন গুলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, থানা চাপ করে দিল কি দিল না, তো নিরাপত্তাহীনতা দেখতে হবে। এই ঘটনা, প্রত্যেকটা ঘটনা কিন্তু বেআইনি হলো। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই বেআইনি কাজগুলোর সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিয়েছেন আপনি? নেন নাই তো। মেয়েটাকে বাধ্য করা হয়েছে এসে উইথড্র করার জন্য। তাহলে এই লোকগুলি কি চেনা চেহারা না? পারে না, গভর্নমেন্ট পারে না। কেন? ওই যে পাগড়ি আছে মাথার মধ্যে, দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, এবং তারা বলতেছে নিজেদেরকে পরিচয় দিচ্ছে তৌহিদি জনতা। এটা কি ভয় থেকে? এটা গভর্নমেন্টের দুর্বলতা থেকে। আচ্ছা, সরকার এই সমস্ত ক্ষেত্রে দুর্বল, তারা বুঝতে পারছে না আমি যেটা করব করে না আবার আমি এটা সামাল দিতে কি পারবো। এই যে ভয়টা, মানে এই যে ভাই, তাকে তো বুঝতে হবে এই পুরো দেশটাই তো তোমার সঙ্গে আছে, এই কয়েকটা উচ্ছৃঙ্খল ব্যক্তি তোমাকে কিছু করতে পারবে না। কিন্তু তারা এতই ভীতু, এতই কাঁপাকাঁপি করে তাদের পা হাত পা সব, যে তারা এটা সাহস পাচ্ছে না। তো এইটাই হলো অযোগ্যতা, এইটাই হলো বৃদ্ধের নমুনা। আমি যে বারবার শব্দ হচ্ছে বৃদ্ধ, কিন্তু খালি শারীরিক বৃদ্ধ কথা বলছি না, এটা মানসিকভাবেও বৃদ্ধ, মানসিকভাবেও অথর্ব হয়ে গেছে। আপনি একদল অথর্ব লোক দিয়ে বসাইছেন রে ভাই, কথা পরিষ্কার, এতে অনেকে মাইন্ড করতে পারেন, শুনতেও খারাপ শোনা যেতে পারে, বাট দিস ইজ রিয়েলিটি। আমরা একদল অথর্বের হাতে পড়ে গেছি। এরা কিছু বোঝেও না, আবার মানবই মানাস অনেক কিন্তু খুব করে, মন খারাপ করে। হ্যাঁ, আমাকে এটা বললো, আমি তো জানি, আমার কাছে অনেকে বলে তো ভাই, হ্যাঁ এরকম ভাই বলেন আপনি, ঘটনা সত্য। এদের উপরে ধরতেন। যে ঘটনাটা গুলশানে ঘটলো তো 3 জন লোককে ধরছেন আপনি। ওই বাড়ির বিল্ডিং এ আপনার দরজা ভাঙতে 100 জন লোক গেছে, তারা বলে, ধরলাম 60 জন গেছে। আপনি যদি সবগুলি টেলিভিশনের ভিডিও ফুটেজ চেক করেন, আপনি দেখবেন প্রত্যেকটা লোককে আপনি আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারবেন। সবগুলোকে আপনি ধরা উচিত। কেন ধরা উচিত? উস্কানি দিয়েছে 3 জন বলছেন, ভালো কথা, সেই উস্কানিতে ওরা পা দিল কেন? তার মানে ওদের মধ্যেও কিন্তু এক ধরনের আইন ভাঙার অথবা এক ধরনের লুটপাট করার আকাঙ্ক্ষা কাজ করে। ওদের আপনি সবগুলোকে ধরেন, এরপর দেখবেন যে আর কেউ উস্কানি দিলেও কেউ যাবে না। এখন ওরা মনে করছে কি, যে উস্কানি দিবে তারে ধরবে, আমারে তো ধরবে না, যাই আমি একটু বিরক্ত দেখে আসি, অথবা যদি যে কিছু একটা থাবা দিয়ে কিছু টানতে পারি। যেহেতু তাদের ধরা হবে না, এই কনফিডেন্সটা তাদের কাজ করছে, এই জন্য কি ইন্সপায়ার হচ্ছে পরবর্তীতে? অবশ্যই এই ঘটনা তো ঘটতেছে। কোন ঘটনায় ধরা হয়েছে বলেন তো আপনি? আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি আপনাকে, পলিটিক্যাল উদাহরণ দিই। এই যে 32 নম্বর ভাঙা হয়েছে, আচ্ছা কাজটা কি ভালো হয়েছে কি মন্দ হয়েছে, এটা হয়তো ওই দিন আমরা বুঝি নাই, ধরা যাক আমরা বুঝি না, পরের দিন তো বুঝছি। কি কারণে বুঝছি? যে পরের দিন প্রধান উপদেষ্টা স্বয়ং দুপুর সময় একটা বিবৃতি দিয়েছিলেন, দিয়ে বলেছেন এই কাজটা ভালো হয় নাই, উনি এটাকে পছন্দ করেন নাই, উনি এটাকে তীব্র নিন্দা করতেন। দেওয়ার পর ওনার কাছে মনে হয়েছে যে বোধহয় পর্যাপ্ত কঠোর হয় নাই। রাত্র 1:30টার সময় 1:02 মিনিট আমার মনে আছে, রাত্র 1:02 মিনিটে উনি আবার একটা দিয়েছেন বিবৃতি, একই বিষয়ের উপর। রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ ব্যক্তির 2বার বিবৃতি আমি জীবনে প্রথম ওইবারই দেখলাম। ওইবার উনি আরো তীব্র ভাষায় বলছেন এটা করা ঠিক হয় নাই। তাহলে কি হলো? কাজটা করা ঠিক হয় নাই।
এই বেঠিক কাজটা যারা করলো তাদের ভিতরে আপনি কোনো অ্যাকশন নিছেন? এবং তদন্তের বিষয়টিও কি কোনো এর অ্যাকশন মধ্যে নেই, ছিল? ওটা নিয়ে কোনো মামলাও হয় নাই। আচ্ছা, মামলা তো হয়নি এটা নিয়ে কোনো। রাষ্ট্র তাহলে কি করলো? রাষ্ট্রের প্রধান মানে সরকারের প্রধান ব্যক্তি বললো কাজটা ঠিক হয় নাই। এই বেঠিক কাজটা যারা করলো তাদের ভিতরে কোনো অ্যাকশন নিয়েছেন আপনি? জি। নেন নাই। আপনি হয়তো সম্পূর্ণভাবে পারবেন না, কিন্তু একটা ধারা তো তৈরি করতে পারবেন। ইয়ে হচ্ছে বেটার হচ্ছে। আপনি আমাকে বলেন তো, অগাস্টের চেয়ে কি সেপ্টেম্বরে বেটার ছিল? তাও তো আমি বলতে পারছি না। সেপ্টেম্বরের চেয়ে কি নভেম্বরে বেটার ছিল? তাও তো আমি বলতে পারছি না। তাহলে আপনি করছেনটা কি? মূল সমস্যা যেটা হলো, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা যেটা যে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টাই ওনারা বুঝেন কিনা আমার সন্দেহ আছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই গভর্নমেন্ট হলো একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। তারা জানে না তাদের কাছে জনগণের প্রত্যাশাটা কি। জনগণ তাদেরকে সমর্থন দিয়ে গেছে, কিন্তু দেশের আমার দেখা মতে আমি এমন কোনো সরকার এর আগে দেখি নাই যে সরকার এত বেশি সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছে। সকল পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টিগুলি মাঠে ছিল, সকল মানুষ, সাধারণ জনগণ সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে, এবং এই সমর্থনটা বহন করার ক্ষমতা এদের নাই। মানে এরা এতই অযোগ্য যে সমর্থনটা যে বহন করবে, বয়ে যাবে, এটাও তারা পারে না। চেষ্টা তো করছে সরকার, মানে ত্রুটিটা কোথায় দেখতে এটা তো পাচ্ছেন? কি চেষ্টা যে করছে এটা কে বলছে? আমি তো টের পাচ্ছি না। ওনারা বলছেন রাত 3:30টার সময় একটা মিটিং ডেকে না বলতেছেন আমরা চেষ্টা করতেছি, কালকে সোমবার, কালকা থেকে দেখবেন যে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাব। চেঞ্জ হয়েছে? যখন পরিস্থিতি চেঞ্জ হলো না তখন উচিত ছিল যে উনাকে চেঞ্জ করা, তো উনিও চেঞ্জ হয় নাই, পরিস্থিতিও চেঞ্জ হয় নাই, উনিও চেঞ্জ হয় নাই। আর এইভাবেই চলবে। এরা লজ্জাও পায় না। লজ্জা পাওয়া উচিত ছিল না? আমি আপনাকে বললাম যে কাল আমার উপর দায়িত্ব দিয়েছেন, আপনি দেখেন কালকে থেকে আমি সব ঠিক করে দেবো। আমি কালকে কথা উচ্চারণ করলাম কেন? আমি কেন একটা সময়সীমা উচ্চারণ করলাম যে আমি নিয়ে জানি যে হবে, যদি না হয় তাহলে কি প্রমাণিত হলো? আমি পারি না। যদি আমি না পারি, আমি চেয়ারে বসে থাকি কোন লজ্জায়, মানে কোন নির্লজ্জতার কারণে আমি বসতে পারি এখানে? উনি কি করে বসে থাকেন? ওনার তো বোঝা উচিত যে এটা কোনো প্রাইজ পোস্টিং না। একটা সরকার দেশটাকে 15টা বছর ধরে মানে একটা এলোমেলো করে চূড়ান্ত করে দিয়ে গেছে, সেটা আপনি ঠিক করতে আসছেন। তো আপনি ওদেরকে দায়িত্ব নিয়ে আসছেন। এই দায়িত্বটা কার জন্য? আপনার ফ্যামিলির জন্য না, কিন্তু পুরো দেশের মানুষের জন্য। আপনি দেখেন, আমি যদি ব্যর্থ হই আমার ফ্যামিলি পেইন অনুভব করে, আমার ফ্যামিলির ক্ষতি হয়, কিন্তু দেখেন সরকার যখন ফেল করে তখন তো পুরো জাতির ক্ষতি হয়। এই জিনিসটা উপলব্ধি করতে পারেন? আমার তো সন্দেহ আছে। নতুন আমরা অপারেশন কোন ভাবে কিভাবে থাকে উনি বলুক, বুকে হাত দিয়ে বলুক যে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি এই এই ভালো কাজ করছি, যে কারণে জনগণ আমার একটু খুশি, বলুকটা। উনি বলতে পারবেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অপারেশন ডেভিল হান্টের কথা আমরা শুনছিলাম। অপারেশন ডেভিল হান্ট হবার পর আমরা যৌথ বাহিনীর অভিযানও দেখছি নানান জায়গায়। অক্সিলারি ফোর্সের কথাও এখন বলা হচ্ছে। অপারেশন ডেভিল হান্টের সফলতা নিয়ে তো প্রশ্ন আসলে রয়েছেই, নানা ধরনের প্রশ্ন রয়েছে। এরপরে অক্সিলারি ফোর্সের কথা যখন বলা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে যে অক্সিলারি ফোর্সের কথা বলা হচ্ছে, এটা আসলে কতটুকু কাজে আসবে? এই এক একটা উদ্ভট সব নাম বাই করে অক্সিলারি ফোর্স, অমুক তমুক, আর এদের একটা বিশেষ ইংরেজি প্রীতি আছে। আমি কেন আমি বুঝি না কিছু। মনে করি ইংরেজিতে একটা বোধ হয় XYZ দিয়ে একটা নাম বানাইলে পরে পাবলিক মনে মুগ্ধ হয়ে যাবে না? অক্সিলারি ফোর্স কি ভাই? আনসার কি বলেন তো? আপনি যে অক্সিলারি ফোর্স নিয়ে আসছেন, যে লোকগুলিকে আনছেন এদের কোনো ট্রেনিং দিচ্ছেন? ধরেন একজন চিন্তাকে ধরতে হবে, দৌড় দিতে হবে, ও দৌড় দিতে পারবে? ওর তো কোনো ট্রেনিং নেই। তো আনসারগুলি তো ট্রেন ফোর্স, আপনি আনসার আনতেন। হিসাব তো ভাই সিম্পল, কিছু লোককে নিজের পছন্দের কিছু লোককে চাকরি বাকরি দিতে হবে, কিছু টু পাইস পাওয়া যাবে, এই জন্য আনছে এগুলো। ভাই এই দেশের মাটি, এই মাটিতে তো ভাই জন্ম হয়েছে আমার, এই মাটির মানুষকে আমি চিনি, আমরাও চিনি, আমরা দেখে দেখে তো বড় হয়েছি। এগুলি কি হয় জানি না। কেনাকাটার কথা বললে অনেকে দেখবেন মুখ উজ্জ্বল হয়ে যায়, আর কেনাকাটা করতে হবে এখন। লোক নিয়োগ করতে বললে উজ্জ্বল হয়ে যায় মুখ। নতুন করে অক্সিলারি ফোর্স নিয়োগ করতে হবে কেন? আপনারা তো আনসার আছে, আনসারগুলোকে নিয়ে আসেন। এরা কি আনসার সেখানে দৌড় কম্পিটিশনে পারবে? অন্ততপক্ষে তাদের একটা ট্রেনিং আছে, মিনিমাম থেকে ট্রেনিং আছে, কিভাবে ধরতে হয়, কিভাবে একজন লোককে করতে হয়, প্রোটেক্ট করতে হয়, তো আনসার জানে। এরা কি জানে?
এরপরে তো আসলে অনেক প্রশ্ন থেকে যায় যে তাদের ড্রেস শুনেন, কোড থাকবে কিনা, যখন কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যেমন আপনি এখানে বসে আছেন, আপনি কিন্তু জানেন এখান থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কারো না কারো কাছে যে জবাব দিয়ে একদম করতে হবে না, ওটা কিন্তু আপনার মাথায় নিয়ে কিন্তু এখানে বসেন। কাজে এদের তো কোনো জবাবদিহিতার চিন্তা নাই। এটাই কি কারণ? এটা হলো অন্যতম একটা কারণ। এমনিও আরেকটা কারণ আছে, সেটা হলো এরা সবাই অযোগ্য। অযোগ্য লোকের উপরে কেমন আন্তরিকতাও নাই এদের, অযোগ্যতাও আছে প্রচুর। বয়স্ক বয়স্ক লোক, শোনেন, একটা লোক কখন রিটায়ারমেন্টে যায় বলেন তো আপনি? আমি এর কথা বলে শেষ করি। একটা লোক কখন রিটায়ারমেন্টে যায়? মনে করেন একজন সচিব, তাকে একটা সার্টেন এইজের পরে তারা আপনি বিদায় করে দিচ্ছেন। কেন বিদায় করে দিচ্ছেন? তার তো অভিজ্ঞতা আছে। বিদায় করলেন কেন? বিদায় করলেন এই কারণে আপনি সিদ্ধান্ত নিয়ে, রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে ওনার যে বয়স হয়েছে, এই বয়সে ওনার পক্ষে রাষ্ট্রকে আর কিছু দেওয়ার সক্ষমতা নাই। মূল কারণ কিন্তু এটা, আল্লাহ কিন্তু একসময় উঠায় নেয় যে তোমার পৃথিবীতে পাঠাইছিলাম, যা কাজ কাম করছো আর তুমি কিছু করতে পারতেছো না, এখন তুমি বরং মানুষকে ডিস্টার্ব করতেছো, অথবা তুমি আমার কাছে চলে আসো। আল্লাহ উঠাই নিয়ে যায়। তো এখন এই লোকগুলিকে এনে দিচ্ছেন জটিলতম গুরুত্বপূর্ণ কাজগুলো, সব অবসরপ্রাপ্ত, বাসায় বসে ঝিমাচ্ছিল ভাই, পরিষ্কার কথা। আইনে এনে বসাই দিয়েছেন যে তুমি তো ওইখানে ঝিমাও, দরকার নেই অফিসে ঝিমাও, আর কিছুই না। তারা জানে না কি করতে হবে, কীভাবে করতে হবে, তাদের সে কর্মদক্ষতা কর্মক্ষমতা নাই রে ভাই। এবং এটাই স্বাভাবিক। আমি কিন্তু ওনাদের অপমান করতেছি না, আমি ওনাদের বাস্তবতাটা বলতেছি যে আপনাদের তো বোঝা উচিত ছিল। আপনাকে বললে আপনি যাবেন কেন? আমাকে তো অনেক অনেক কিছু বলে, এই দায়িত্ব আপনি না, ওই দায়িত্ব আপনি না। আমার বয়স যেদিন 62 হয়েছে ভাই, ওই দিন আমি আমার যে বয়সটা আমি চাকরি করতাম বলছি আমার বয়স 62 হয়েছে, 62 বছরের পরে একজন লোকের পক্ষে নতুন করে কিছু দেওয়া সম্ভব না, আমি আর চাকরি করবো না।